বাংলাদেশের অসহায় কেউ এই বাংলার দরজা এলে ফেরাবো না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। এশিয়া কাপের সেমিফাইনালে ভারত আরব আমির শাহীকে 78 রানে হারালেন হরমনপ্রীতেরা। সংরক্ষণ কমালো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আগে কেমন ছিল, এবার কেমন হতে চলেছে নতুন নিয়োগ ব্যবস্থা। হঠাৎ চোখে ব্যথা, দৃষ্টি হারালো জাসমিন ফাসিনের। বড় বিপত্তি অভিনেত্রীর জীবনে। কেউ এসেছেন সাগরদিঘি থেকে, কেউ আবার বাঁকুড়া। কিন্তু ওইসব তৃণমূল সমর্থকদের ক্ষোভের সুর একটাই, ভাতা পাচ্ছেন না। আর কয়েক ঘন্টা দেরি হলে মমতা আমাদের মধ্যে থাকতেন না। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বললেন ফিরহাদ। শুভাশিসের সঙ্গে বিয়ের পিড়িতে মনামি। 40-এ এসে আইবুড়ো নাম ঘোচানোর তোড়জোড় শুরু। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বিদেশে গিয়ে সখ্যতা বেড়েছে অন্য নায়িকার সঙ্গে। ডিভোর্স হচ্ছে অর্জুন সৃজার। বাংলাদেশের অসহায় কেউ এই বাংলার দরজা এলে ফেরাবো না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। রবিবার ধর্মতলায় 21শে জুলাইয়ের সভা থেকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি। তবে জানান এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি জানান বাংলাদেশের পরিস্থিতির জন্য সহমর্মিতা রয়েছে তার। মমতা তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশের বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ টানেন। এবার বাংলার কেউ বাংলাদেশে আটকে থাকলে তাদের সব রকমের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যদি পড়াশোনার সূত্রে কেউ গিয়ে থাকেন, কেউ যদি চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েন, কোনো রকমের সহযোগিতার দরকার হলে আমরা পাশে আছি। তবে সেই সঙ্গেই তিনি জুড়ে দেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কোনো কথা বলবো না। এটা একটা আলাদা দেশ। এ নিয়ে যা বলার কেন্দ্রীয় সরকার বলবে। বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করতে বলেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হয়েছে। কোটা সংস্কারের পক্ষে গিয়েছে আদালতের রায়। কিভাবে সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে তারও রূপরেখা তৈরি করে দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বলা হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে কেবল 7% আসন সংরক্ষিত থাকবে। বাকি 93% আসনেই নিয়োগ হবে মেধার ভিত্তিতে। একই সঙ্গে কোটা সংস্কারের দাবিতে এতদিন যে ছাত্রছাত্রীরা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সে দেশে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধে পাবেন। তবে আগের মতো 30% সংরক্ষণ আর পাচ্ছেন না তারা। 30% থেকে কমে মুক্তিযোদ্ধা সংরক্ষণ করা হয়েছে 5%। অর্থাৎ এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে কেবল 5% আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। আর কয়েক ঘন্টা দেরি হলে মমতা আমাদের মধ্যে থাকতেন না। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বললেন ফিরহাদ। তোড়জোড়টা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে এলো 21শে জুলাই। তৃণমূলের মহাসমাবেশে কার্যত অবরুদ্ধ হয়ে গেল তিলোত্তমা। দিকে দিকে শুধু ঘাস ফুলের মিছিল। ফিরহাদ হাকিম হন বা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন 21-এর মঞ্চে উঠে বারবার করলেন অতীতের লড়াই আন্দোলনের স্মৃতিচারণা। ফিরে গেলেন ইতিহাসে। ফের একবার মনে করালেন সিপিএম এর অত্যাচারের কথা। ফিরহাদ তো বলেই দিলেন, 26 দিন অন্বেষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। যদি আর কয়েক ঘন্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। সিপিএম এর গুন্ডারা ওনাকে মেরে মাথার খুলি ফাটিয়ে দিয়েছিল। আর 1 সেন্টিমিটার হলে ব্রেন টাচ করে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। শুধু এখানেই নয়, গোটা বক্তৃতা জুড়ে বারবার মমতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল ফিরহাদকে। বললেন, মানুষের পাশে থেকে মানুষের সেবা করা মমতা শিখিয়েছেন। কোনো অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে এটা তার দল। আমরা বাংলাকে নিরাপদ রেখেছি। শোনা গেল অভিষেকের প্রসঙ্গ। বললেন, অভিষেক লড়াই করেছে, কিভাবে বাংলার দাবি নিয়ে আসা যায়, তবুও বাংলাকে কেন্দ্র বঞ্চনা করে যাচ্ছে। আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই, দেশ সুরক্ষার লড়াই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দেব, দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। সারা ভারতকে বোঝাতে হবে মমতার রাস্তাই ভারতের মুক্তির রাস্তা। কেউ এসেছেন সাগরদিঘি থেকে, কেউ আবার বাঁকুড়া। কিন্তু ওইসব তৃণমূল সমর্থকদের ক্ষোভের সুর একটাই, ভাতা পাচ্ছেন না। 21-এর সভায় এসে প্রকাশ্যেই উগরে দিয়েছেন সেই ক্ষোভ। এদিকে এবার ক্ষোভ বাড়ছে খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে। 21শে জুলাই মানে কবজি ডুবিয়ে খাওয়া। কখনো ডিম ভাত, আবার কখনো নানা সব সুস্বাদু পদ। কখনো রাস্তার পাশে, কখনো বা বাসে, ট্রেনে। একেবারে পিকনিকের মেজাজ। তৃণমূল জামানায় 21শে জুলাইয়ের এই ছবিটা কিন্তু
বড্ড চেনা হয়ে গিয়েছে রাজ্যবাসীর। আর এরই মধ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের অব্যবস্থা নিয়ে বিরক্ত তৃণমূল কর্মী সমর্থকরা। অনেকেই বলছেন সময়ে পাওয়া যাচ্ছে না খাবার। চেনা মেনু সয়াবিন, ডিম ভাজা আর গরম ভাত খাওয়া শেষ করেই মঞ্চের দিকে রওনা হবেন সমর্থকরা। অভিযোগ, সেই খাবার পেতে 3 ঘন্টারও বেশি সময় লাইন দিতে হচ্ছে। অনেকেই দাবি করছেন বহুবার ভাত শেষ হয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে, কিন্তু দেখা হচ্ছে না বিষয়টা। ক্ষোভের সুরেই গোঘাট থেকে আসা এক তৃণমূল কর্মী বললেন, পাক্কা 3 ঘন্টার উপর লাইন দিয়ে রয়েছি, খাবার পাওয়া যাচ্ছে না, ব্যাপক ঠেলাঠেলি চলছে, চূড়ান্ত অব্যবস্থা। আর এক তৃণমূল সমর্থক বলছেন, পরিবেশন যারা করছে তাদের সংখ্যাও বেশ কম, আয়োজনও বেশ কম, অনেক লোক লাইন দিয়ে খাবার পাচ্ছে না, খাবার শেষ হয়ে যাচ্ছে, পাতা শেষ হয়ে যাচ্ছে। তবে কিছু সমর্থকেরা বলছেন লাইনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাতেই এই সমস্যা। প্রশাসনের কোনো গলদ নেই, তবে অভিযোগ যাই হোক, খাবার যে সুস্বাদু সেটা মানছেন সকলেই। এশিয়া কাপের সেমিফাইনালে ভারত আরব আমির শাহীকে 78 রানে হারালেন হরমনপ্রীতেরা। মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারত পাকিস্তানের পর সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধেও জিতলেন হরমনপ্রীত কৌরেরা। রবিবার ভারত জিতল 78 রানে। বাংলার রিচা ঘোষের দাপট দেখা গেল আরব আমির শাহীর বিরুদ্ধে। তিনি 39 বলে 64 রান করেন। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। রবিবার দ্বিতীয় ম্যাচে তারা জিতল সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে। সেই জয় হরমনপ্রীতদের পৌঁছে দিল এশিয়া কাপের শেষ চারে। রবিবার প্রথম ব্যাট করে ভারত। শুরুতে স্মৃতি মন্থানা এবং দয়ালান হেমলতার উইকেট হারিয়ে চাপে পড়েছিল দল, কিন্তু 18 বলে 37 রান করে শুরুর চাপ কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন শেফালি বর্মা। ইনিংস গড়ার কাজটি করেন হরমনপ্রীত। অধিনায়ক 47 বলে 66 রান করেন। তাকে কিছুটা শঙ্ক দেন জেমাইয়া রদ্রিগেজ। জেমাইয়া আউট হওয়ার পর নামেন রিচা। তিনি এবং হরমনপ্রীত মিলে 75 রানের জুটি গড়েন। রিচা 12টি 4 এবং 1টি ছক্কা মারেন। হরমন মারেন 7টি 4 এবং 1টি ছক্কা। শুভাশিসের সঙ্গে বিয়ের পিড়িতে মনামি। 40-এ এসে আইবুড়ো নাম ঘোচানোর তোড়জোড় শুরু। অসমবয়সী প্রেম সম্পর্কে জড়ালেন নাকি অভিনেত্রী? জানা গেল আসল সত্যিটা। একথা ঠিক, মনামি আর শুভাশিস মুখোপাধ্যায় বিয়ের পিড়িতে বসতে চলেছেন, তবে সেটা পর্দায়। এবার স্বামী স্ত্রীর চরিত্রে দেখা মিলবে দুজনের। রাজু মজুমদারের প্রথম ছবি ফণী বাবুর যুগ যুগ জিওতে এই অসমবয়সী জুটি পেতে চলেছে দর্শক। বাস্তবে দুজনের বয়সের ফারাক বিস্তর। বর্ষিয়ান অভিনেতার সঙ্গে রসায়ন নিয়ে চিন্তিত নন মনামি। নায়িকার পাল্টা দাবি, বর্ষিয়ান অভিনেতার সঙ্গে রসায়ন নিয়ে কি চিন্তিত নন মনামি? নায়িকার পাল্টা দাবি, বয়সের ফারাক থাকলেও পর্দায় জমিয়ে দেবেন দুজনে। ছবির সেট থেকে চিত্রনাট্য, হাতে নিজের লুকও শেয়ার করেছেন তিনি। ছবিটি অস্পষ্ট হলেও সেখানে 8 পৌরের শাড়ি, শাখা পলায় সেজে পাওয়া গেল নায়িকাকে। লাল ব্লাউজ, লাল পাড় সাদা শাড়িতে যেন জমিদার গিন্নি। চিত্রনাট্যের উপর নীল কালিতে লেখা মনামির নাম, তারপর লেখা সুন্দরী। অর্থাৎ এই ছবিতে মনামির চরিত্রের নাম হতে চলেছে সুন্দরী। এই ছবিতে বড় বড় ছেলে মেয়ের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। বাচ্চা মাকে কি মেনে নেবে ফণীবাবুর ছেলে মেয়েরা? এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বিদেশে গিয়ে সখ্যতা বেড়েছে অন্য নায়িকার সঙ্গে। ডিভোর্স হচ্ছে অর্জুন সৃজার। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে টলিপাড়ায় নাকি বিচ্ছেদ হতে চলেছে এক দম্পতির। সব্যসাচী চক্রবর্তীর ছোট পুত্র অর্জুন চক্রবর্তী এবং সৃজার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে ঘটনা মাথাচাড়া দিয়ে উঠেছে শেষ দুদিন। অর্জুন এবং সৃজা বহুদিন ধরেই বিবাহিত, তাদের কন্যা সন্তান রয়েছে। কানাঘুষো খবর, অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা বন্ধ করে দিয়েছেন। তাহলে কি সত্যিই দুজনের মধ্যে ভাঙন? সেই নিয়েই আলোচনা শীর্ষে। অর্জুন তার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা পোস্ট করেন না, কিন্তু শেষ কিছুদিন সেই মাত্রা কমে যাওয়ায় আরো বিপত্তি। অর্জুন বিদেশে গিয়ে অন্য অভিনেত্রীর সঙ্গে নাকি সখ্যতা গড়ে তুলেছিলেন। যিশু নীলাঞ্জনার পর এবার অর্জুন এবং সৃজা নাকি আলাদা হতে চলেছেন। এই বিষয়েই এবার এক সংবাদ মাধ্যমে সৃজা জানিয়েছেন, একদম না, আমরা এখন একসঙ্গে বসে আছি, মেয়েও রয়েছে আমাদের সঙ্গে, আলাদা হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আবার অন্যদিকে অর্জুন নিজেও এসব ভুয়ো রচনাকে প্রশ্রয় না দিতেই বলেছেন। বড় সমস্যার মুখোমুখি টেলি অভিনেত্রী জেসমিন ভাসিন। দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই অভিনেত্রী চোখ নিয়ে বিপদে পড়লেন। জানা গিয়েছে চোখে কৃত্রিম লেন্স ব্যবহার করার ফলেই ক্ষতিগ্রস্ত হয়েছে তার কর্নিয়া। এখন কিছু দেখতে পর্যন্ত পাচ্ছেন না তিনি। সংবাদ মাধ্যমকে জেসমিন বলেন, 17 জুলাই দিল্লির একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানের জন্যই তৈরি হচ্ছিলাম। হঠাৎ চোখের লেন্সে কি হলো বুঝতে পারলাম না।
লেন্স পরার পরেই যন্ত্রণা শুরু হলো। সেই যন্ত্রণা সহ্য করার মতো শক্তি ছিল না। মনে হচ্ছিল চিকিৎসকের কাছে ছুটতে যাই, কিন্তু কাজের জায়গায় প্রতিশ্রুতি দেওয়া রয়েছে, তাই কাজটা সেরে তারপর চিকিৎসকের কাছে গিয়েছিলাম।